গণমাধ্যমের বন্ধুরা, আপনাদের সবাই আমি পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। শুরুতেই মাওলানার থেকে আমরা আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের গভীর শ্রদ্ধা এবং সম্মান আমরা জ্ঞাপন করছি। বাংলাদেশ যে বদ্বীপ, এই বদ্বীপে এই মাটির গঠনের মধ্য দিয়ে যে বদ্বীপটা গড়ে উঠেছে এবং তার সাথে পানির যে সম্পর্ক, আমরা যে নদীমাতৃক দেশ গড়ে উঠেছি এবং পানির সাথে বাংলাদেশের অস্তিত্ব, তার বর্তমান, তার ভবিষ্যৎ শুধুমাত্র কৃষি নয়, বাংলাদেশের সমস্ত সভ্যতা, তার জনপদের যে যাবতীয় জীবন, মানে পানি হচ্ছে বাংলাদেশের শরীর থেকে প্রাণ। মাওলানা ভাসানী তিনি একটা উপলব্ধি করার মধ্যে আপনারা শুনেছেন, আজ থেকে 48 বছর আগে ফারাক্কাবাদ, যেটা আমরা ছোটকালে পাকিস্তানি আমল থেকে স্লোগান, ফারাক্কাবাদ এদেশের মরণ মান। মাওলানার মতন করে আর এত ভালোভাবে কেউ আমাদের এই সম্পর্কটাকে ধরতে পারে না। মাওলানা শুনেছেন ফারাক্কা অভিমুখে লং মার্চ হয়েছে, কানসাটে যে সেই লং মার্চ শেষ হয়েছে। আসিফ নজরুল বললেন এই লং মার্চের পরেই ফারাক্কার প্রশ্নে গঙ্গার পানি ন্যায্য হিসাবে প্রশ্নটা জাতীয় পর্যায়ে ভারতের নীতি নির্ধারকদের কাছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব নেই। এই প্রেক্ষিতে 1977 সালে প্রথম গঙ্গার পানি নিয়ে যে চুক্তি, সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। তার ধারাবাহিকতায় এখন আমরা আছি। এখন আবার সর্বশেষ যে সমঝোতা, তার মেয়াদ শেষ হয়ে আসছে। আমরা পানিকে আমরা পাচ্ছি, পানিটা আমরা পাচ্ছি। তিস্তা সহ 54টা যে অভিন্ন নদী, ইতিমধ্যে সবাই আপনারা জানেন যে এই নদীর বাংলাদেশের যে ন্যায্য হিস্সা সেটা পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির হিসাব নিকাশের কথা বলে শুধু কালক্ষেপণ আর সময় নেওয়া হচ্ছে। এখন তিস্তার পানি বন্টন নিয়ে কোনো আলোচনা নাই। আলোচনা হচ্ছে রিজার্ভ তৈরি করা, কিভাবে এখানে সংরক্ষণ করা যাবে, এবং যেটা চীন অনেক আগে আগ্রহ ব্যক্ত করেছিল, ভারতও এখন তারা আগ্রহ ব্যক্ত করছেন। এই দ্বৈরথে তাদের এই টানা পড়ে কোথায় যাবে ভবিষ্যৎ জানি না। আমরা পানির যে ন্যায্য হিস্সা, এটা কি ভারতের কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার? এটা কি বাংলাদেশের প্রতি তাদের দয়া দেখানোর ব্যাপার? আন্তর্জাতিক পানির প্রবাহের উপরে আমরা ভাটির দেশ হিসাবে আমাদের যে ন্যায্য অংশীদারি হিস্সা, ফলে সেটাকে আন্তর্জাতিক বিধান আছে, আইন আছে সেটার জন্য। কিন্তু বাংলাদেশ বহু বছর ধরে আমরা এটা নিয়ে প্রয়োজনীয় যে ডিপ্লোম্যাটিক যে দেনদরবার, সেটা পর্যন্ত বাংলাদেশ আমরা করতে পারছি না। এবং আমি কোনো সম্ভাবনা দেখি না যে এই অবস্থা চলতে থাকলে এখানে পানির কোনো ভাগ পাওয়ার কোনো সুযোগ আছে। এবং সেখানে এবং ভারত এ পর্যন্ত এই প্রশ্নে ন্যূনতম কোনো সৎ প্রতিবেশীর কোনো পরিচয় দেওয়া, ভালো প্রতিবেশী, সৎ প্রতিবেশী, ভারত এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কোনো সৎ প্রতিবেশীর পরিচয় রাখতে পারে। এখানে আলোচনা হল সীমান্ত হত্যা নিয়ে। কদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব উড়ে এলেন, তিনিও এখানে বললেন, তিনি ফিরে যাওয়ার পরেও আপনি খেয়াল করেছেন কুড়িগ্রাম লালমনিরহাট সীমান্তে সেখানে হত্যা হয়েছে। শুধুমাত্র 23 সালে 30 জনের বেশি বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। গত 7 বছরে 220 জনের মতন বাংলাদেশিদেরকে বিএসএফ এর হাতে, ভারতের সীমান্ত রক্ষীর হাতে এটা হত্যা হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনি সীমান্তের বাইরে পৃথিবীর আর কোন সীমান্ত এত ভয়ঙ্কর সীমান্ত নয়, আর কোন
কোনো সীমান্ত তো প্রাণঘাতী নয়, আর কোনো সীমান্তে পাশের দেশের জনগণকে, নিরীহ নিরপরাধ নিরস্ত্র মানুষকে ঠান্ডা মাথায় এরকম হত্যার কোনো ঘটনা সারা দুনিয়া আপনি দেখছেন। এটা যখন ঘটছে, প্রতিদিন আমরা বলছি ভারত বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ শিখরে, বলছে না এটা সর্বোচ্চ শিখরে। এটা বলে শেষ করেনি, বলছে কি ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, রক্তের বাঁধন। আমি মাঝখানে আরেকটা প্রোগ্রামে বলেছিলাম, মনে হয় এই রক্তের বাঁধনের জন্য প্রতিদিনই বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করে, তাদেরকে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অসম সম্পর্কের দায় শোধ করতে হচ্ছে। খুবই লজ্জার, খুবই অপমানে বিজেপি সদস্য হত্যা হচ্ছে, তার উপযুক্ত প্রতিবাদ পর্যন্ত হয়নি। আমার এখানে লাশ ফেরত পাবো কিনা এটার জন্য পতাকা বইতে পারি, শুধুমাত্র লাশ ফেরত পাওয়ার জন্য। কি লজ্জার, দুঃখের এবং অবমাননার এটা। এটা জানেন সীমান্তের এবং কাঁটাতারের বেড়া হচ্ছে, আমি বহুবার বলেছি আমেরিকা, মেক্সিকো এবং ফিলিস্তিন, ইসরায়েলে কাঁটাতারের বেড়া যুক্ত করলেও এত বড় কাঁটাতারের বেড়া হবে না যেটা ভারত দিয়েছে। ওখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে, ওখানে কোনো মানবিক সংকট হলে পাশের বাড়িতে আশ্রয় নেবেন ভারতের মানুষ বাংলাদেশে, অথবা বাংলাদেশের মানুষ ভারতে, যে এর কোনো সুযোগ এ পর্যন্ত রাখেন। তারপর আমাকে বলতে হচ্ছে যে আমাদের বন্ধুত্ব নাকি এখন সর্বোচ্চ শিখরে। আমরা যখন মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য ঢাকায় যখন ফুল দিয়ে সংবর্ধনা দিই, তখন হয়তো ওই দিনই হতো সীমান্তে আমার মানুষকে তারা হত্যা করছে। খুবই দুর্ভাগ্যজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিজেপি এবং তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা লক্ষ্য করি না। সীমান্তে বিরাট একটা জানমালের গুরুতর নিরাপত্তাহীনতা। যারা সীমান্ত অঞ্চলে থাকেন তারা আপনারা এটা ভালো করে এটা আপনারা বুঝবেন। এটা সমস্যাটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে ভারত এইভাবেই চলবে, বাংলাদেশকে এইভাবেই চলবে। সুতরাং এখানে এই চলার জন্যে, এবং বাস্তবে আপনি খেয়াল করবেন যে ভারত এটা করতে, যে এই দক্ষিণ এশিয়ার কোন দেশের সাথে ভারতের এখন আর কোনো সুসম্পর্ক নেই। ভারতের সুযোগ ছিল এই অঞ্চলে, ভারতের যে জনসংখ্যা, অর্থনীতি, তাদের যে ব্যাপ্তি, ভারতের সুযোগ ছিল এই অঞ্চলে প্রায় ধরুন 200 কোটি যে মানুষ আর তার বেশি একটা স্বাভাবিক নেতৃত্ব গ্রহণ করা, উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ভারত প্রত্যেকের পেছনে লাগতে, যে প্রত্যেকের পেছনে কাছে দিতে, যে আজকে তারা সবাইকে একটা বৈরী জায়গায় আজকে তারা ঠেলে দিয়েছে। এবং সেটা করতে, যে ভারত পুরোপুরি দেশটাকে অসংখ্য একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে বাংলাদেশ থাকবে, কিন্তু ভারতের তাদের এই অঞ্চলে তাদের যে কর্তৃত্ব, আধিপত্য, দাদাগিরি, সেটা মেনে যদি চলতে পারে তাহলে আপনি এখানে ঠিক থাকবেন। আমাদের কি হাতের পাঁচটি আমাদের ছিল না? আমরা আমাদের এখানে ট্রানজিটের প্রশ্ন ছিল, করিডোরের প্রশ্ন ছিল। আসিফ নজরুল তো এই ব্যাপারে তিনি নিশ্চয়ই একজন বড় গবেষক, এখানে অন্য যারা আছেন তাদের দীর্ঘ তাদের অভিজ্ঞতা। ট্রানজিটটা হেলাফেলাই করে আমরা ছেড়ে দিই, এটাই ছিল বাংলাদেশের একমাত্র হাতের মাছ, যেটা নিয়ে ভারতের সাথে ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং করবার আমাদের সুযোগ ছিল। কিন্তু সেটাকে আমরা ন্যূনতম ভাবে কাজে না লাগিয়ে আমরা আমাদের সমস্ত ডিপ্লোম্যাটিক্যালি আমাদের বার্গেনিং করতে পারতাম, দর কষাকষি করতে পারতাম, আলাপ আলোচনা করতে পারতাম, সেই সুযোগটা পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। আরেকটা আমি পরিষ্কার করে বলতে চাই, কোন জাতি রাষ্ট্রের ক্ষেত্রে অন্য জাতি রাষ্ট্রের স্থায়ী শত্রু বলে কিছু নেই, স্থায়ী মিত্র বলে সেখানে কোনো কিছু নেই। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ, আমার জাতীয় নিরাপত্তা, সেই বিবেচনাতে আমি আমার পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী বা পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমরা আমাদের সম্পর্কের জায়গা থেকে আমরা নির্ধারণ করি। এখন সমস্যাটা কোথায়? সরকারি ওবায়দুল কাদের যখন বলেন যে ভারত থাকার জন্যে
7 তারিখে আমরা আবার ক্ষমতায় আসতে পেরেছি। ভারত থাকার জন্য পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলা করে 7 তারিখে দামি নির্বাচন করে আবার তারা সরকার গঠন করে একটা দামি নির্বাচনের মধ্য দিয়ে আবার 5 বছরের জন্য এই দখলদারিত্বকে আবার নাকি তারা নবায়ন তারা করতে পেরেছেন। এটা যদি কোনো সরকারি দলের মন্ত্রী বলেন, সাধারণ সম্পাদক বলেন, আমি আগেও বলেছি, বিরোধী দলের কোনো নেতা যদি একথা বলতেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতো, তাদেরকে এখন জেলখানায় তাদেরকে থাকতে হতো। মনে আছে, মানে বিএনপির একজন নেতা, তিনি এখনো সম্ভবত জেলখানায় আছেন তিনি, এবং সেখানে এসে অনেকের ক্ষেত্রে এই কথাগুলি এখনো পর্যন্ত তিনি এখানে এবং আছেন, এবং কোন আদালতে তার বিরুদ্ধে মামলা করা যাবে মানে সেটা আমরা জানি না। ফলে দেশকে নিয়ে একটা 9-6 খেলার একটা চূড়ান্ত পর্যায়ে, এই মুহূর্তে অর্থনৈতিক দুর্যোগ চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশ শ্রীলঙ্কা হবে কিনা জানি না, কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগের পাশাপাশি তার অর্থনৈতিক দুর্যোগ সম্ভবত 53-54 বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক আকারে সেটা হাজির হতে যাচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংকের টাকা যখন বিদেশি জুয়ার বাজারে ওড়ে এবং এবার পর্যন্ত সাংবাদিকদেরকে নিষিদ্ধ করে কি হচ্ছে আমরা কিচ্ছু জানি না। কিছু সিন্ডিকেট পুরো দেশ, তার আমার সমষ্টিক অর্থনীতি, আমার টোটাল আমার যে ম্যাক্রো ইকোনমি সবকিছু আজকে তারা একটা চূড়ান্ত স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে আজকে যাচ্ছে। কথাটা এটা বলে শেষ করব, লড়াইটা দীর্ঘ লড়াই, এবং সেই লড়াই প্রশ্নে আমার গণতন্ত্রের যে প্রশ্ন, আমার স্বাধীনতার যে প্রশ্ন, আমার ভোটাধিকারের যে প্রশ্ন, আর আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এটা এখন একই লড়াই। এটা ভারত আওয়ামী লীগের উপরে বাজি ধরতেছে কেবলমাত্র পুরো দেশ এবং তার জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে আজকে তারা অবস্থান নিয়েছে। আমি অনেক আগে বলেছি, কিন্তু সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমরা অমীমাংসিত সকল সমস্যার সমাধান করতে চাই। ভারত সে পথে না হেঁটে অনুগত রাষ্ট্র হিসাবে দাদাগিরি করতে যে পুরো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে তারা বিপন্ন করে দিয়েছে। সেজন্য আজকে এই সরকারের সাথে দিল্লির মোদী সরকারের যে অশুভ আঘাত, এটা এখন নতুন একটা বিপদের জায়গায় এখন আমাদের সামনে হাজির হয়েছে। 4 জুন ভারতের নির্বাচনের যে ফলাফল ঘোষণা হবে, যদি সেই নির্বাচনে যদি বিরোধী দল ক্ষমতায় আসে, আমার নিজের ধারণা বাংলাদেশ সম্পর্কে নীতি কৌশলের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন সমস্যা ঘটবে না। সুতরাং বাংলাদেশের জনগণকে, রাজনীতিকদেরকে এটা বিবেচনার মধ্যে নিয়ে লড়াইটা আমাদের এখানকার জনগণের। সুতরাং এই লড়াইটা মুক্তিযুদ্ধে যেমন দেশের অস্তিত্বের প্রশ্ন ছিল, বাস্তবে আরেকটা মুক্তিযুদ্ধের মতো এই দখলদারিত্বের বিরুদ্ধে নতুন করে আরেকটা আন্দোলন, সংগ্রাম, সংগঠন, মানুষকে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভকে 7 তারিখে যে মানুষ রায় দিয়েছে, উপজেলা নির্বাচনের প্রত্যক্ষের মধ্য দিয়ে মানুষ যে গণরায়টা দিচ্ছে, মানে এই এটাকে রাজপথে কিভাবে বিরোধী দল কর্মসূচি আকারে হাজির করবেন, সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেন, দেশটাকে রক্ষা করুন, জনগণকে রক্ষা করুন। কোন স্বেচ্ছাচারিতার কাছে মৌলানা যেমন আত্মসমর্পণ করেনি, মৌলানার কোন শিষ্যরা, মৌলানার অনুসারীরা, এদেশের মানুষ লড়াই করে, মানুষ সংগ্রামে মানুষ তারা আত্মসমর্পণ করবে না। আমরা দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, সেখানে মৌলানার সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ সাইফুল হক। এখন বক্তব্য নিয়ে আসছেন